বাঁধভাঙা উল্লাসে মাতোয়ারা শিক্ষার্থীরা। এসএসসি পরীক্ষায় পাশের হারে এগিয়ে মেয়েরা। যশোরের সর্বোচ্চ ৯২% ছেলেরা কেন পিছিয়ে, খোঁজ নিতে বললেন প্রধানমন্ত্রী। দেশকে সংকটে ফেলেছে আওয়ামী লীগ, অভিযোগ মির্জা ফখরুলের। গণতন্ত্র আছে বলেই অদৃশ্য শক্তির ট্রমায় প্রলাপ বকছে দলটি, জবাব ওবায়দুল কাদেরের। গাজীপুরে তাজউদ্দিন মেডিকেলের লিফটে ৪৫ মিনিট আটকা ১৬ জন, শ্বাস বন্ধ হয়ে নারী রোগীর মৃত্যু। 999 ফোনে বাকিদের রক্ষা, তদন্তের নামে দায় এড়াতে ব্যস্ত কর্তৃপক্ষ। খেলাপিতে ডুবতে থাকা বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক এবার একীভূত হচ্ছে সোনালী ব্যাংকে। দীর্ঘমেয়াদী ঋণের বিষয়ে কঠোর ব্যবস্থার ঘোষণা চেয়ারম্যানের। এবং মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়নের সাবেক পরিচালক হচ্ছেন বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত ডেভিড মিল। কর্মরত চীনে খুব একটা পরিবর্তন আসবে না পররাষ্ট্রনীতিতে। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়ের সঙ্গে আছে আইরিন আয়াত। এসএসসি ও সমমান পরীক্ষার ফল পেয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মাতে শিক্ষার্থীরা। এবার পাশের হার ৮৩.৪%। মোট জিপিএ 5 পেয়েছে ১,৮২,১২৯ জন। এবারও পাশের হার জিপিএ 5 সহ সব ক্যাটাগরিতে এগিয়ে মেয়েরা। উচ্ছ্বাসের পাশাপাশি বাবা মা ও শিক্ষকের অবদানের কথা স্মরণ করতে গিয়ে ভোলেনি শিক্ষার্থীরা। এক দশকের লালিত স্বপ্নকে হাতে ছুঁয়ে দেখার আনন্দে এই বাঁধ ভাঙা উচ্ছ্বাস। তাই উচ্ছ্বাসের অনুভূতিটাও যেন ঢের বেশি। রোববার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করার পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রাপ্তির আনন্দে উদ্বেলিত শিক্ষার্থীদের ঢল নামে। নানা বাধা মাড়িয়ে কাঙ্ক্ষিত ফল পেয়ে খুশি শিক্ষার্থীরা। অনেক অনেক ভালো লাগতেছে। আমি এক্সপেক্ট করি না এত ভালো রেজাল্ট আসবে। ভাষায় আমি প্রকাশ করে বোঝাতে পারবো না, এরকম আনন্দ পেয়েছি। অর্জনে ছিল নিজের নিরলস প্রচেষ্টা, তবু পেছনের কারিগর বাবা মা আর শিক্ষকের অবদানকে তুলে ধরতে ভুলেননি আজকের মধ্যমণিরা। তাদের যে ডেডিকেশন ছিল আমাদের পেছনে, ইটস আনইম্যাজিনেবল। অনেক ভালো লাগতেছে, আপনাকে থ্যাংক ইউ। দিনটা ছিল মা দিবসের। কেউ কেউ বিশেষভাবে মাকে উৎসর্গ করেছে এই ফলাফল। মা দিবসে এই রেজাল্ট আমি মাকে দিব। আজকে যেহেতু মা দিবস, আমার মায়ের অবদান অনেক বেশি। বাবা মা আর অভিভাবকরাও আপ্লুত সন্তানের অর্জনে। আজকে যে আনন্দ, এই আনন্দ কাউকে বোঝানো যাবে না। আমার সন্তান ভবিষ্যতে বড় হয়ে মানুষের মতো মানুষ হোক। শুধু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নয়, মানবিক মানুষ হয়ে দেশের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার প্রতিশ্রুতি শিক্ষার্থীদেরও। দেশের জন্য ভালো কিছু করব, মানুষজন খুশি হবে, এটাই চাই। শিক্ষার্থীদের জানার আগ্রহ, পাশাপাশি শিক্ষকদের পাঠদানে আন্তরিকতায় ভালো ফলাফল অর্জন সম্ভব হয়েছে বলে জানান শিক্ষকরা। এবার ফলাফলে সারা দেশে পাশ করেছে ১৬,৭২,১৫৩ জন। পাশের হার ৮৩.০৪%। পাশের শীর্ষে যশোর বোর্ড। মোট জিপিএ 5 পেয়েছে ১,৮২,১২৯ জন। এবার 11টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ২০ লাখ পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে। 10 বছর সাধনার পর হাতে এসেছে কাঙ্ক্ষিত ফল। আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেদেরকে অগ্রগামী কারিগর হিসেবে প্রতিষ্ঠা করতে চায় এই শিক্ষার্থীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এসএসসিতে দেশসেরা সাফল্য অর্জন করেছে যশোর বোর্ড। গড় পাশের হার ৯২.৩২%। জিপিএ 5 পেয়েছে ২০,৭৬১ জন। শিক্ষক ও বোর্ড কর্মকর্তারা বলছেন, অভিন্ন প্রশ্নে প্রাক নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষা নেয় দেশসেরা মুকুট তাদের দখলে। নানা চড়াই উতরে পেরিয়ে অবশেষে স্বপ্ন এলো হাতের মুঠোয়। কষ্টের ফল হাতে পেয়ে আকাশ ছোঁয়া আনন্দে মাতোয়ারা ছাত্রছাত্রীরা।
শুধু শিক্ষার্থীরাই নয়, বাঁধভাঙ্গা উচ্ছ্বাস উল্লাসে মেতে ওঠেন অভিভাবক ও শিক্ষাগুরুরাও। এসএসসির ছাত্রছাত্রীরা পরীক্ষার ফল পেয়ে ছুটেন প্রিয় বিদ্যাপীঠের স্কুল প্রাঙ্গণে। বাদ্যযন্ত্র বাজিয়ে ক্যাম্পাসে হই হুল্লোড়ে মেতে ওঠেন তারা। তবে সারা দেশের চেয়ে যশোরে আনন্দের মাত্রাটা আরেকটু বেশি, কেননা এবছর সব বোর্ড ছাপিয়ে শীর্ষ মুকুট দখল করে যশোর বোর্ড। পাশের হারে তারাই সবচেয়ে এগিয়ে। অনুভূতি তো অনেক ভালো, এক্সপেক্ট যা করছিলাম তার চেয়ে ভালো হয়েছে আরো। অনেক দিনের কষ্টের একটা ফলাফল, মনে একটা অন্যরকম অনুভূতি। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, গোল্ডেন এ প্লাস পেয়েছি আমি। আম্মু আব্বু আমার জন্য অনেক কষ্ট করছে, তারপর টিচারদের অনেক গাইডলাইন ছিল। অসাধারণ রেজাল্ট করছে আলহামদুলিল্লাহ, আল্লাহর দান। প্রাপ্ত ফল অনুযায়ী যশোরে পাশের হার 92.32%, জিপিএ 5 পেয়েছে 20,761 জন। শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি তাদের ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের কারণে এই সাফল্য এসেছে। শিক্ষক ও বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, বোর্ডের নিবিড় তত্ত্বাবধান, প্রশ্ন ব্যাংক প্রথার মাধ্যমে অভিন্ন প্রশ্নে প্রাক নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষা নেয় দেশ সেরা সাফল্য ধরা দিয়েছে। যশোর শিক্ষা বোর্ড এবার ঈশ্বরীয় সাফল্য অর্জন করেছে, এজন্য আমরা সকলের প্রতি কৃতজ্ঞ। শিক্ষক শিক্ষার্থী অভিভাবকের যে মেলবন্ধন, এই মেলবন্ধনের ফলে এরকম একটি ফলাফল হয়েছে বলে আমি মনে করি। উন্নত অসাধারণ প্রশ্নের মাধ্যমে আমরা পরীক্ষা নিই। শিক্ষক শিক্ষার্থী অভিভাবককে আমরা সেমিনার সিম্পোজিয়াম ওয়ার্কশপের মাধ্যমে তাদেরকে তৈরি করি। এবছর যশোর বোর্ডে শূন্য পাশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। এদিকে পাশের হারে সবচেয়ে বেশি পিছিয়ে সিলেট বোর্ড। এই বোর্ডে পাশের হার 73.35%। লাবিব হাসান, সময় সংবাদ। পরীক্ষার ফলাফলে মেয়েদের চেয়ে কেন পিছিয়ে পড়ছে ছেলেরা, এমন প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী। প্রতিবারই তিনি নিজে বিষয়টি সামনে আনার পরও সংশ্লিষ্টরা কেন গুরুত্ব দিচ্ছেন না সে বিষয়েও হতাশা প্রকাশ করেন সরকার প্রধান। রবিবার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষায় ব্যয়কে সরকার বিনিয়োগ হিসেবে দেখছে। ফুরলো দেশের 20 লাখের বেশি শিক্ষার্থীর অপেক্ষা। রেওয়াজ অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যেই প্রকাশ হলো এবারের এসএসসি ও সমমানের ফলাফল। রোববার সকাল 10টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সম্মিলিত ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এরপর এক এক করে 11টি শিক্ষা বোর্ডের পরিসংখ্যান সরকার প্রধানের হাতে তুলে দেন সংশ্লিষ্ট বোর্ড প্রধানরা। বক্তব্যে উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান সরকার প্রধান। তবে যারা ভালো ফলাফল করতে পারেনি তাদের বিষয়ে অভিভাবকদেরও সহানুভূতিশীল হওয়ার পরামর্শ দেন তিনি। যে ফেল করছে তার নিজেই তো মনের কষ্ট, তো বাবা মা সেখানে আবার আরো কষ্ট কেন দেবে? এ সময় পরীক্ষায় অংশগ্রহণ আর ফলাফলের প্রায় সব সূচকেই মেয়েদের তুলনায় ছেলেদের পিছিয়ে পড়ার কারণ খুঁজে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন সরকার প্রধান। কিন্তু ছেলেরা পিছিয়ে আছে কেন এখন সেটা আমাদের দেখতেই হবে। দয়া করে একটু যার যার বোর্ডে আপনারা একটু খোঁজ নেন যে কি কারণে। এটা প্রত্যেকবার কিন্তু আমি বলছি, কিন্তু আমি জানি না আপনাকে আবার চলে যেয়ে ভুলে যেন না যে কি কারণে। কারণ আপনারা জানেন ইদানিং একটা দেখা যাচ্ছে কিশোর গ্যাং নামে, কেন ছেলেমেয়েরা এই পথে যাবে? এটা তো আমাদের জন্য গ্রহণযোগ্য না। শিক্ষায় ব্যয়কে বিনিয়োগ হিসাবে দেখা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করে চলার মতো উপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। শিক্ষায় যে অর্থটা আমরা ব্যয় করি সেটাকে আমরা ঠিক ব্যয় বলি না। এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই বলে গেছেন যে শিক্ষায় যে অর্থ ব্যয় হয় সেটা হচ্ছে বিনিয়োগ। আমরা বিনিয়োগ করি। পরে দুপুরে সচিবালয়ে গিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফলের বিস্তারিত তথ্য ও পরিসংখ্যান তুলে ধরেন শিক্ষামন্ত্রী। পাশের হার হচ্ছে সব মিলিয়ে 83.04% এবং সর্বমোট জিপিএ 5 পেয়েছে 1,82,129 জন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এবারে অন্য প্রসঙ্গ। আওয়ামী লীগ দেশকে গভীর সংকটে ফেলেছে এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সমস্যা সমাধানের একমাত্র পথ নতুন নির্বাচনের ব্যবস্থা করা। রবিবার গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 6.5 মাস পর গণমাধ্যমের মুখোমুখি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবশেষ গত বছরের 27 অক্টোবর গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছিলেন মির্জা ফখরুল। শুরুতে 8 মে অনুষ্ঠিত হওয়া দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান বিএনপি মহাসচিব। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কে আসলো না আসলো এ নিয়ে মাথা ঘামাচ্ছে না দল। আমরা কে কাউকে আসলো না আসলো নিয়ে আমরা খুব ইন্টারেস্টেড না।
মির্জা ফখরুল বলেন 7 জানুয়ারি একতরফা নির্বাচন করে দেশের সংকট আরও গভীর করেছে আওয়ামী লীগ। এই বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরো গভীর হয়েছে, সরকারের সংকট আরো গভীর হয়েছে। শিক্ষা খাতকে দলীয়করণের অভিযোগ করে মির্জা ফখরুল বলেন দুর্নীতি, দুঃশাসন, জবাবদিহিতার অভাবে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে সরকার। গোত্র তৈরি করা হচ্ছে যাদেরকে সমস্ত রকম দুর্নীতি অনিয়মের মধ্য দিয়ে তাদেরকে অর্থ উপার্জনের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, একটু লুটের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, এবং সেটা দিয়েই তারা এই সরকারকে টিকিয়ে রাখে। এদিন বিকেলে গুলশান কার্যালয়ে সমমনা 12 দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজু কমিটি। পরে বিএনপি নেতা নজরুল ইসলাম খান জানান দেশের চলমান সংকট নিয়ে আলোচনা হয়েছে, খুব শীঘ্রই ঘোষণা করা হবে আন্দোলনের নতুন কর্মসূচি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশে গণতন্ত্র আছে বলেই অদৃশ্য শক্তির ট্রমায় প্রলাপ বকছে বিএনপি। এমনকি ডোনাল্ড লুর সফর নিয়েও দলটি উদ্ভট চিন্তা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার বিকালে ধানমন্ডি কার্যালয়ে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। সে জনগণই রাষ্ট্র পরিচালনা। রাজনীতিতে কথার পিঠে কথা আসে। রয়ে শোয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের জবাব দিতেই হয়তো রোববার বিকেলে সংবাদ সম্মেলন ডাকেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা বিএনপির হাসি খুশি ভাব দেখলাম। বক্তব্যে যেন তার প্রমাণ দিলেন। মির্জা ফখরুলের এক একটি বক্তব্য ধরে ধরে উত্তর যেমন দিয়েছেন তেমন করেছেন পাল্টা প্রশ্ন। আমি জানতে চাই ফখরুল সাহেব কোন অদৃশ্য শক্তি বাংলাদেশ চালাচ্ছে। ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগ জনগণের ভোটে ক্ষমতায়, আর বিএনপি ভুগছে অদৃশ্য মানসিক ট্রমায়। বিএনপির সময় দুর্নীতির বড় পুত্র তারেক রহমানের নেতৃত্বে তখন হাওয়া ভবন ছিল সরকারের সমান্তরাল। তারা সব সময় অদৃশ্য শক্তির মানসিক ট্রমা ভুগবে, এটাই স্বাভাবিক। ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে ওবায়দুল কাদের বলেন এ সফর বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক এগিয়ে নেবে। লুর সফর নিয়ে বিএনপিকে উদ্ভট চিন্তা বাদ দেওয়ার আহ্বান জানান তিনি। তারও এখানে আসার বলে একটা বিষয় আছে, সেটা হলো বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নেওয়া। এখন বিএনপি হয়তো মনে করেছে আবার নতুন করে নিষেধাজ্ঞা দেবে কিনা, এ ধরনের উদ্ভট চিন্তাও তাদের থাকতে পারে। আন্দোলনের শক্তি কমে গেলেও বিএনপি নেতাদের মিথ্যাচার কমেনি বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। শক্তি কমে এসেছে নেতাদের, শক্তি যত কমে মুখের বিষ তত বাড়ে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়ন বিষয়ক সাবেক পরিচালক হচ্ছেন বাংলাদেশের যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ডেভিড মিল। বর্তমানে কর্মরত আছেন চীনে। তবে তার আমলে ঢাকা মার্কিন পররাষ্ট্রনীতিতে খুব একটা পরিবর্তন আসবে না বলে মনে করছেন কেউ কেউ। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত। প্রায় 10 বছর আগে বাংলাদেশের মার্কিন দূতাবাসে উপমিশন প্রধান হিসেবে কাজ করা ডেভিড স্লেটন মিল আবারও ফিরছেন ঢাকার পুরনো কর্মস্থলে। তবে এবার দায়িত্ব নেবেন মিশন প্রধান হিসেবে। নতুন রাষ্ট্রদূতকে নিয়ে প্রত্যাশা রয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিদেরও। আশা করছি যে বাংলাদেশে এই নতুন রাষ্ট্রদূত বাংলাদেশে একটা নতুন যুগের সূচনা করবে এবং অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে বাংলাদেশের ভোট নিয়ে দৌড়ঝাঁপ করায় ব্যাপক আলোচিত সমালোচিত হন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ভোট শেষে 5 মাসের মাথায় তাকে ফিরিয়ে নিয়ে ঢাকায় নতুন রাষ্ট্রদূত দিচ্ছে ওয়াশিংটন। বিষয়টিকে অনেকেই দেখছেন ইতিবাচক হিসেবে। প্রেসিডেন্ট জো বাইডেন যে একজন দক্ষ কূটনীতিকবিদকে বাংলাদেশকে নিয়োগ দিচ্ছেন রাষ্ট্রদূত হিসেবে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে। ভূ রাজনীতিতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। 2014 সালে ঢাকার মার্কিন দূতাবাসে উপমিশন প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন অভিজ্ঞ এই কূটনীতিক। একই পদে বর্তমানে চীনে কর্মরত রয়েছেন তিনি। রাষ্ট্রীয় নীতি অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট মনোনীত ডেভিড মিলকে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে শুনানির মুখোমুখি হতে হবে। শুনানিতে যোগ্য বিবেচিত হলে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেবেন ডেভিড মিল। বয়ে আনবেন নতুন কোনো বার্তা, যা দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে করবে আরও জোরদার। এমনটাই প্রত্যাশা সকলের।
লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। গাজীপুরে হাসপাতালের লিফটে ৪৫ মিনিট আটকে ছিলেন রোগী সহ ১৬ জন। চিৎকার চেঁচামেচি করেও রক্ষা হয়নি, শ্বাস বন্ধ হয়ে মারা গেছেন এক নারী। আর 999-এ ফোন দেয়ায় বাকিরা প্রাণে বাঁচলেও এখনও আতঙ্ক চোখে মুখে। শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেলের অব্যবস্থাপনায় অভিযোগ ভুক্তভোগীদের। তদন্তের দোহাই দিয়ে দায় এড়ানোর চেষ্টায় কর্তৃপক্ষ। হাসপাতালে এসেছিলেন সুস্থ হতে, চিকিৎসা শুরুর আগেই ফিরতে হলো নিথর দেহে। হাসপাতালের অব্যবস্থাপনার খেসারত দিলেন প্রাণ দিয়ে। রোববার সকালে শ্বাসকষ্ট নিয়ে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হন মমতাজ বেগম। 10টার দিকে তাকে সিসিইউতে পাঠানো হয়। 11 তলা থেকে 4র্থ তলায় নেওয়ার সময় হঠাৎ লিফট বন্ধ হয়ে যায়। এতে রোগীসহ 16 জন 45 মিনিট ধরে আটকে থাকে লিফটে। চিৎকার চেঁচামেচি শুনে বাইরের কেউ একজন জাতীয় জরুরি সেবা 999-এ ফোন দেন। এর মধ্যে আটকে পড়া অনেকেই হুড়ুহুড়ি করে লিফটের উপরের অংশ ফাঁকা করে বের হন। ততক্ষণে শ্বাস বন্ধ হয়ে মারা যান মমতাজ বেগম। পরে পুলিশ এসে লিফটের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে। স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের গাফলতি ও অব্যবস্থাপনার কারণেই মৃত্যু। যদি 45 মিনিট এই কালক্ষেপণ না হইতো, রুগীকে আইসিইউতে নিয়ে আমরা সুস্থ করতে পারতাম। আমার মায়ের যদি ওই 3 মিনিট পরেই যে খুলছিল, তখন যদি এইভাবেই তো আমরা বাইরেছি, লিফট তো আর ঠিক করে নাই, এইভাবে যদি বাইর করতো না, আমার মা কিন্তু মারা যাইতো না। 4 তলা থেকে 11 তলা পর্যন্ত আমি 5 বার আপ ডাউন করছি, সবার কাছে গেছি। দেখা যায় একটা দুর্ঘটনা ঘটছে, আমাদের জন্য আতঙ্ক। মর্মান্তিক এই ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি করেই দায় এড়াতে ব্যস্ত হাসপাতাল কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে দাবি করেন যান্ত্রিক ত্রুটির কারণেই এমনটা হয়েছে। বিষয়টা আসলে কি ছিল এটি তদন্ত ছাড়া ডিটেলস কিছু বলা যাবে না। যেহেতু তদন্ত কমিটি আমরা গঠন করেছি, জানা যাবে কি এই ধরনের দুঃখজনক ঘটনাটি কি জন্য ঘটেছে। এর আগে 3 মে একই হাসপাতালের 12 তলার একটি ফাঁকা দিয়ে নিচে পড়ে জিল্লুর রহমান নামে এক রোগীর মৃত্যু হয়। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। সন্ত্রাসী গ্রুপগুলো রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের সদস্য রিক্রুট করছে, যার জন্য শুধু বাংলাদেশের সমস্যা তৈরি হচ্ছে তা নয়, আশেপাশের দেশেও সন্ত্রাসী নেটওয়ার্ক বিস্তার করছে। রবিবার বিকালে কক্সবাজারে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক হয় জাতীয় সংসদে, কিন্তু ইতিহাসে প্রথমবার জাতীয় সংসদের বাইরে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে কমিটির বৈঠক। রোববার বিকেলে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একে আব্দুল মোমেনের নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দল এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বৈঠকে বসেন। বৈঠকের শুরুতে পররাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গাদের কারণে শুধু বাংলাদেশে সমস্যা তৈরি হচ্ছে তা নয়, আশপাশের দেশেও সন্ত্রাসী নেটওয়ার্ক বিস্তারজনিত সমস্যা তৈরি হচ্ছে। আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্যদের সাথে আমরা নিয়মিতভাবে আলাপ আলোচনা করে যাচ্ছি, যাতে করে মায়ানমারের উপর কার্যকর চাপ প্রয়োগ করা হয়, যাতে করে মায়ানমার তাদের নাগরিকদের ফেরত নিয়ে যায় পূর্ণ নাগরিক অধিকার দিয়ে। বৈঠক শেষে বের হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জানান, রোহিঙ্গা সংকট উত্তরণের উপায় বের করা হবে। রোহিঙ্গা সম্পর্কে জানতে চাই কি কি স্টেপ নেওয়া হয়েছে, কি কি নেওয়া যেতে পারে। আমরা বিভিন্ন সংস্থার সাথে, এইখানে বিদেশি সংস্থা যারা এনজিও, আইএনজিও, এদের সাথে আমরা তো সরকারের কাছ থেকে সবসময় তথ্য পাই, এই সবার থেকে আমরা তথ্য নেওয়ার জন্য এখানে আয়োজনটা করি। আর পররাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত রোহিঙ্গা প্রত্যাবাসনে দেরির অজুহাত হতে পারে না। সবসময় লক্ষ্য করছি যে মায়ানমার সবসময় তারা এগ্রি করে যে তাদেরকে ফেরত নিয়ে যাবে, কিন্তু কার্যত গত প্রায় 7 বছর সময়ের মধ্যে একজন রোহিঙ্গাকেও তারা ফেরত নেয়নি। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা 4 ঘণ্টা ব্যাপী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। গরিব ও অসহায় মানুষকে টার্গেট করে প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে কিডনি বিক্রিতে বাধ্য করত চক্র। 3 সদস্যকে গ্রেফতারের পর পুলিশ বলছে এই পর্যন্ত 10 জনকে ভারত পাঠানোর কথা স্বীকার করেছে জড়িতরা। তোহা খান তামিমের রিপোর্টে বিস্তারিত।
বিদেশে চাকরি দেওয়ার প্রলোভন কখনো টাকার লোভ। খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষদের টার্গেট করত চক্রের সদস্যরা। বিশ্বাসযোগ্যতা অর্জনে ভুয়া চাকরির জন্য করা হতো স্বাস্থ্য পরীক্ষাও। পরে সুযোগ বুঝে নেওয়া হতো ভারতের কলকাতা, গুজরাট সহ বিভিন্ন রাজ্যে। সেখানে ওঁত পেতে থাকা চক্রের বাকি সদস্যদের হাতে তুলে দেওয়া হতো টার্গেটকে। পরে কৌশলে অল্প টাকা দিয়ে ছিনিয়ে নিত মানবদেহের মূল্যবান অংশ, কিডনি। রোববার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার জানান, রুবিন নামে এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। তারা গুজরাটে কাজ করছে, কলকাতায় কাজ করছে, বিভিন্ন জায়গায় কাজ করছে। কিডনির বিনিময়ে ভুক্তভোগীদের সর্বোচ্চ 3 থেকে 5 লাখ টাকা দিত চক্রটি। রাজি না হলে কিডনি বিক্রিতে বাধ্য করত তারা। কোনো জায়গায় আমরা 25 লাখ পাই, কোনো জায়গায় 40 লক্ষ পাই। খুব স্ট্রেট কোনো জায়গা নেই। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ডোনার, তাকে খুব ঠকানো হয়। পুরো চক্রকে ধরতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। আমাদের অভিযান চলছে। সোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। 8 বছর পর কুমিল্লায় যুবলীগ নেতা জামাল উদ্দিন হত্যা মামলায় 9 জনের ফাঁসি ও 9 আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে দণ্ডপ্রাপ্ত 17 জনই পলাতক। রবিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এই আদেশ দেন। মামলা সূত্রে জানা যায়, 2016 সালের 8 জানুয়ারি 14 গ্রামের আলকরা ইউনিয়নের যুবলীগ সভাপতি জামাল উদ্দিনকে তুলে নিয়ে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে 23 জনকে আসামি করে হত্যা মামলা করেন। 20 জনের সাক্ষ্য গ্রহণ শেষে 8 বছর পর রায় দেন আদালত। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে লাইটনিং সিস্টেমে ত্রুটির কারণে সন্ধ্যার পর থেকে বিমান ওঠানামা বন্ধ রয়েছে। এতে 3টি ফ্লাইট নামতে পারেনি। রবিবার বিকেলে 5:15টার দিকে হঠাৎ করে রানওয়ের লাইন শর্ট সার্কিট হয়ে বন্ধ হয়ে যায়। বন্ধ করা হয় বিদ্যুৎ সংযোগ। এই কারণে বিমান ওঠানামা সাময়িক বন্ধ রয়েছে। এতে ইউএস বাংলার এবং নভো এয়ারের 3টি ফ্লাইট নামতে পারেনি। ঘটনার পর বিমানবন্দরে ঢাকাগামী 2 শতাধিক যাত্রী আটকা পড়েছেন বলে জানান সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার। বাস যাত্রীদের দুর্ভোগ কমাতে দূরপাল্লার বাসে গেট লক সিস্টেম চালু করেছে মহাখালী বাস টার্মিনাল। পূর্ব ঘোষণা অনুযায়ী মহাখালী থেকে বেরিয়ে যাওয়া সব বাস যাতে স্টপেজ ছাড়া যাত্রী না ওঠায় সেই জন্য বেশ কিছু চেকপোস্ট চালু করেছে। তবে নতুন নিয়ম চালুর 4 ঘন্টার মধ্যে আবারও আগের দশায় ফিরেছে সড়কের অবস্থা। নিরালা পরিবহনের এই বাসটির গন্তব্য টাঙ্গাইল। নতুন নিয়ম অনুযায়ী কথা ছিল মহাখালী থেকে ছেড়ে আসা বাসটি প্রথম দাঁড়াবে বনানীতে। নিয়ম মানতে বাধ্য করতে ঢাকা থেকে বেরুবার পথে 4টি চেকপোস্ট করেছে মহাখালী বাস টার্মিনাল কর্তৃপক্ষ। কিন্তু বনানী পার হওয়ার পরই পাল্টে গেল দৃশ্যপট, যেখানে সেখানে যাত্রী তুলছে নিরালা। চালক ও সহকারীর সঙ্গে কথা বলতে গেলে ক্যামেরার উপস্থিতি টের পেয়ে চম্পট দেয় মহাখালী থেকে ছেড়ে আসা টাঙ্গাইলের বাসটি। এর আগে মহাখালী বাস টার্মিনালে মাইকিং করে যত্রতত্র যাত্রী ওঠানামা না করতে সতর্ক করে কর্তৃপক্ষ। নিয়ম মেনে বাসগুলো টার্মিনাল ছাড়লেও মহাসড়কে ওঠার পরই পাল্টে যায় চালকের আচরণ। টার্মিনালের দায়িত্বশীলরা বলছে, নিয়ম না মানলে ব্যবস্থা নেওয়া হবে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে। বনানী বন্ধ যে যারা মানবে না তাদের বিরুদ্ধে আমাদের সাংগঠনিক একটা পানিশমেন্ট আছে। ড্রাইভার তারা 2 দিনের জন্য বা 3 দিনের জন্য সাসপেন্ড। তবে চালক ও সহযোগীদের দাবি, তারা নিয়ম মেনেই শুধু স্টপেজেই যাত্রী তুলছেন ও নামাচ্ছেন। আমাদের এখানে ওবিল আছে, এখান থেকে আমাদের ওবিল দিয়ে দিবে, কয়জন যাত্রী আছে তা লিখে দিবে। নেতারা জন করছে মানব লাগবে, অবশ্যই মানব লাগবে। অবশ্য পুলিশ বলছে শুধু এই একটি উদ্যোগই যথেষ্ট নয়, সড়কের শৃঙ্খলা ফেরাতে যাত্রীদেরও সচেতন হতে হবে। একটি বাস যখন যেখানে সেখানে দাঁড়িয়ে যাত্রী উঠাচ্ছে বা নামাচ্ছে, এই ক্ষেত্রে যেমন বাসের একটা দায়বদ্ধতা রয়েছে, একইভাবে কোনো ক্ষেত্রে কিন্তু ওই বাসের যে যাত্রী থাকে, যাত্রীও তাকে এক ধরনের ফোর্স তৈরি করে যে আমাকে এখানেই নামিয়ে দিতে হবে। আমাদের গণপরিবহনে যে ব্যাপক বিশৃঙ্খলা যেটা রয়েছে, এটার সাথে যারা জড়িত আমাদের প্রত্যেকেরই দায়িত্ববোধ আরও বাড়াতে হবে। মহাখালী টার্মিনালের পক্ষ থেকে বনানী, কুর্মিটোলা, খিলক্ষেত এবং আবদুল্লাপুরে চেকপয়েন্ট বসিয়েছে কর্তৃপক্ষ। এখন দেখার বিষয়, প্রথম দিনের মতো আগামীতেও নিয়ম ভাঙার প্রতিযোগিতায় নামছে কিনা বাস চালকেরা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। চাকরি স্থায়ীকরণের দাবিতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড BTCL এর প্রধান কার্যালয়ে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন প্রতিষ্ঠানটির কর্মচারীরা। 15 দিন পার হলেও এখনও BTCL এর পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট ঘোষণা না আসায়
ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। তাদের দাবি, নিয়োগপত্রের শর্ত অনুযায়ী কর্মচারীদের শিক্ষানবিশকাল 1 বছর উল্লেখ থাকলেও প্রায় 5.5 বছরেও তাদের চাকরি স্থায়ী করা হয়নি। পিটিসিএল এর বোর্ড সভায় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার আলোকে কোম্পানির বিধি অনুযায়ী নিয়োগ এবং বেতন দেওয়ার সিদ্ধান্ত হলেও তা আলোর মুখ না দেখায় আন্দোলনে নামেন তারা। সুনির্দিষ্ট ঘোষণা ছাড়া কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন শ্রমিকরা। জোর করে একীভূত বা ফোর্স মার্জারের ভয়ে আগেই সোনালী ব্যাংকের সঙ্গে এক হয়ে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। রবিবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের উপস্থিতিতে একীভূত হওয়ার চুক্তি সই হয়। বিডিবিএল এর কোনো কর্মচারী চাকরি হারাবেন না, আর আমানতকারীদের টাকাও সুরক্ষিত থাকার কথা জানায় দুই ব্যাংকের কর্তৃপক্ষ। দীর্ঘদিন সুশাসনের অভাব আর সীমাহীন খেলাপি ঋণে ডুবতে বসা রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বিডিবিএল এবার মিলছে সোনালী ব্যাংকে। রোববার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে দুই ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে সই হয়েছে অধিগ্রহণ চুক্তি। পরে বিডিবিএল চেয়ারম্যান জানান, রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির 4টি সূচকের মধ্যে 3টি ইতিবাচক। সংকটে কেবল খেলাপি ঋণের বোঝা, আর তা কাটিয়ে উঠতে না পারায় এখন ভার দেয়া হচ্ছে সোনালী ব্যাংকে। আমি যদি এখন মার্জ না হই তাহলে কিন্তু ফোর্সড মার্জারে আমাকে যেতে হবে এই আর্লি নেক্সট ইয়ার। যে ইন্ডিকেটরগুলো আছে, যে 4টা ইন্ডিকেটর, তার শুধু একটি জায়গায় কিন্তু বিডিবিএল একটু দুর্বল অবস্থানে আছে, সেটি হচ্ছে খেলাপি ঋণ। তা আসলে কিন্তু লাস্ট ইয়ার থেকেই 32 বা 30% আছে, নট 41। এদিকে অধিগ্রহণ শেষে দীর্ঘমেয়াদী ঋণ বিতরণে আরো শক্ত অবস্থানে যাবে বলে জানান সোনালী ব্যাংকের চেয়ারম্যান। আমাদের যে দুজনের যে অভিজ্ঞতা, এই দুটোকে যখন আমরা একত্রিত করব, আমি মনে করি এটা একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট হবে আমাদের পক্ষে। একীভূত হলেও ডিবিএল এর কর্মীদের চাকরি এবং আমানতকারীর টাকার ব্যাপারে আশ্বস্ত করেন সোনালী ব্যাংকের প্রধান নির্বাহী। এমপ্লয়ীদের বা তাদের চাকরির ব্যাপারে কোনো রকম অনিশ্চয়তা নেই, এটা 100% এনশিওর। এর আগে ব্যাংকিং খাতের শৃঙ্খলা ফেরাতে দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংকের সঙ্গে একীভূত করার ধারাবাহিক প্রক্রিয়ায় বেসরকারি পদ্মা ও এক্সিম ব্যাংকের পর সোনালী ও বিডিবিএল এর মধ্যে সমঝোতা চুক্তি সই হলো, যদিও পুরো অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে আরও প্রায় 2 বছর। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। চামড়া শিল্প নগরীর বর্জ্য ব্যবস্থাপনা পরিবেশ বান্ধব না হওয়ায় 25টি কারখানা মানে উত্তীর্ণ হলেও পাচ্ছে না এলডব্লিউজি সনদ। আর নগদ অর্থ পূরণে ব্যাংকের সারা না মেলায় আসছে কোরবানিতে চামড়া সংগ্রহের সংখ্যায় খাত ব্যবসায়ীদের। তবে শিল্পমন্ত্রীর দাবি, সঠিক ব্যবস্থাপনায় অনেকটা এগিয়েছে চামড়া শিল্প নগরী। অদক্ষতা, অবহেলা আর দায়সারাভাবে কাজ করায় কোমর সোজা করে দাঁড়াতেই পারছে না সাভারের চামড়া শিল্পনগরী। রপ্তানি সহায়ক লক্ষ্য অর্জন তো দূরের কথা, ত্রুটিপূর্ণ ডিজাইনে নির্মাণ করায় নিজ অবকাঠামোগত সক্ষমতা আর সঠিক ব্যবস্থাপনা গড়ে তুলতেই হিমশিম অবস্থা এ নগরীর। এমন অবস্থায় আসছে কুরবানিকে সামনে রেখে রোববার শিল্প মন্ত্রণালয়ে চামড়া শিল্প নগরীর উন্নয়নে গঠনকৃত টাস্কফোর্স সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সরকারি পর্যায়ের নীতি নির্ধারক ও খাত ব্যবসায়ীরা। সভা শেষে গণমাধ্যমের কাছে ব্যবসায়ীরা জানান, চামড়া শিল্প নগরীতে সলিড ওয়েস্ট ব্যবস্থাপনার সুষ্ঠু ব্যবস্থাপনা না হওয়ায় মিলছে না এলডব্লিউজি সনদ। আর নগদ অর্থের টান পূরণে ব্যাংকের সারা কম থাকায় আসছে কুরবানিতে চামড়া সংগ্রহের শঙ্কার কথাও জানান তারা। লিকুইড ওয়েস্ট এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আমরা ঠিক মতো করতে পারি, তাহলে কিন্তু আমরা এলডব্লিউজি সনদ আমরা 6 মাসের ভিতরে পেতে পারি। ঋণটাকে যদি দীর্ঘমেয়াদী ঋণে ট্রান্সফার করতে পারি, আমি মনে করি যে এগুলো সবই সম্ভব। এই $10 বিলিয়ন উন্নত করা সম্ভব। এদিকে শিল্পমন্ত্রী শিল্পনগরী নিয়ে আশার বাণী শুনিয়ে জানান, জায়গা বরাদ্দের টাকা পূরণে চাপ দেয়া হয়নি ব্যবসায়ীদের। আগের তুলনায় অনেকটাই ভালো হয়েছে সলিড ওয়েস্ট ব্যবস্থাপনা। তাদের তো ব্যবসা চালাইতে হবে অর্থনৈতিক এই অবস্থার মধ্যে। যে শিল্প মন্ত্রণালয় তো আমরা সেই সহযোগিতা করি, যে শিল্পের সমৃদ্ধি এটাই আমাদের দরকার। ম্যানেজমেন্টে অবশ্যই এখন আগের অবস্থা তো নাই, অনেক ইমপ্রুভ করেছে, ইমপ্রুভ। দুর্বলতা আর নাই সেটাকে। এখানে আমার মনে হয় যে ইটস বরং রানিং বেটার দেন, আগের থেকে অনেক ভালো। চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপিতে দৈনিক গড়ে 25,000 ঘনমিটার তরল কঠিন বর্জ্য শোধনের কথা থাকলেও বাস্তবে সম্ভব হচ্ছে 15,000 ঘনমিটার বর্জ্য। আর পরিবেশ দূষণ অব্যাহত থাকায় এলডব্লিউজি সনদ পাচ্ছে না যোগ্য প্রতিষ্ঠানগুলো। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাত পোহালেই ভারতের লোকসভা নির্বাচনে 4র্থ দফার ভোট গ্রহণ। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ছাড়াও ভোট হবে 10টি রাজ্যের 96টি আসনে।
কেন্দ্রের ক্ষমতা ধরে রাখতে চতুর্থ দফার ভোট গ্রহণে বাঁচা মরার লড়াই হিসেবে দেখছে বিজেপি। চতুর্থ দফার ভোটের আগেই সম্মুখ সমরে মোদি, কেজরিওয়াল, মমতার মতো শীর্ষ নেতৃত্ব। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, উত্তর ও মধ্যপ্রদেশ সহ 10 রাজ্যের 96 আসনের ভোট সোমবার সকাল 7টায় শুরু হয়ে চলবে 6টা পর্যন্ত। তবে ভৌগোলিক কারণে কোথাও কোথাও ভোট গ্রহণ শেষ হবে বিকেল 5টায়। এর আগের 3 দফায় ভোটের মধ্য দিয়ে দেশটির 543 আসনের মধ্যে 283 আসনে ভোট গ্রহণ সম্পন্ন করেছে কমিশন। রাজনৈতিক দলগুলো, বিশেষ করে দেশটির প্রধান দুটি রাজনৈতিক শক্তি বিজেপি এবং ইন্ডিয়া জোটের ভাগ্য নির্ধারণ হবে সোমবার চতুর্থ দফার ভোটের মধ্য দিয়ে। কেননা সরকার গঠন করতে প্রয়োজন হবে 272 আসন। বিশ্লেষকরা মনে করছেন এই দফার ভোটেই নির্ধারণ হবে কারা যাচ্ছে ক্ষমতায়। 2019 সালের হিসেব বলছে চতুর্থ দফার 96 আসনের মধ্যে বিজেপিরই জেতা আসনের সংখ্যা বিরোধী জোটের চেয়েও বেশি ছিল। তাই এই দফায় বিজেপিরও ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল ইটালির রাজধানী রোম। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও সাধারণ মানুষ এবং শিশুরাও অংশগ্রহণ করে এই বিক্ষোভে। ইটালির রোম থেকে হাসান মাহমুদের রিপোর্ট। শনিবার ইতালির রাজধানী রোমের পিয়াসা ভিত্তোরিয়া এলাকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, সাধারণ মানুষ এমনকি শিশুরাও এই ইসরায়েল বিরোধী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে। তারা স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র ঘোষণার পাশাপাশি গাজায় ইসরায়েলের গণহত্যা এবং যুদ্ধ বন্ধের আহ্বান জানান। সাধারণ নাগরিকদের এই কর্মসূচিতে অংশগ্রহণের অনুরোধ জানান আন্দোলনকারীরা। রোমে বিপুল সংখ্যক পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই বিক্ষোভ মিছিল থেকে গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে বিশ্বের সব দেশের নাগরিকদের ঐক্যবদ্ধ হবার আহ্বান জানানো হয়। শুধু একজন দুজন নয়, হাজার হাজার মানুষ নির্বিচারে হত্যা করা হচ্ছে। কেউই রেহাই পাচ্ছে না ইসরায়েলের এই বর্বর হত্যাযজ্ঞ থেকে। আমরা অনুরোধ জানাবো সব দেশের নাগরিকরা ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের এই গণহত্যার প্রতিবাদ করুন। এই বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ইসরায়েল বিরোধী এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন বাংলাদেশিরাও। গেল 17 এপ্রিল নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের পথ ধরে যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন ছড়িয়ে পড়ে। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। সুইডেনে বর্ষবরণ এবং ঈদ পুনর্মিলনী উপলক্ষে আয়োজন করা হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের। পাশাপাশি বাংলাদেশের ঐতিহ্যবাহী নানা স্বাদের খাবারের আয়োজন ছিল চোখে পড়ার মতো। সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সহ বহু প্রবাসী বাংলাদেশি উৎসবে অংশগ্রহণ করেন। সুইডেন থেকে আরো জানাচ্ছেন শফিউল আলম। গান, কবিতা, নাচ আর সঙ্গে দেশীয় নানা স্বাদের খাবারের পসরা সাজিয়ে সুইডেনে আয়োজন করা হয় বর্ষবরণ আর ঈদ পুনর্মিলনী উপলক্ষে জমকালো আয়োজন। সুইডেনের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে অংশ নেন। স্টকহোম সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র সহ স্থানীয় সুইডিশরাও উপভোগ করেন বাংলাদেশি সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বাংলাদেশের ঐতিহ্যবাহী নানা স্বাদের খাবারের আয়োজন ছিল চোখে পড়ার মতো। দেশীয় নানা স্বাদের খাবার নিয়ে দেশের মতো করেই পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। সুইডেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তারাও নিজেদের পণ্য নিয়ে আসেন। দেশীয় সাজসজ্জায় প্রবাসী বাংলাদেশিদের সরব উপস্থিতি এক আনন্দমুখর পরিবেশের সৃষ্টি করে। মনে হয়েছে বিদেশের বুকে যেন এক টুকরো বাংলাদেশ। আমরা খুব আনন্দিত, অনেক লোক, এক পুরানো বন্ধু বান্ধব সবার সঙ্গে দেখা হচ্ছে, একটা বাংলা প্রোগ্রাম হচ্ছে, বাংলাদেশ থেকে শিল্পী আসছে, আমরা অনেক খুশি। এখানে আসলে ফিল হয় যেন এক টুকরো বাংলাদেশ, সব বাঙালিরা এক জায়গায় আমরা একসাথে হচ্ছি, আমাদের মনে হচ্ছে আমি বাংলাদেশে আছি। অনেক বড় পরিসরে অনেক জায়গা থেকে উপসালা, তারপর অনেক স্টকহোমের বাইরে থেকেও অনেক লোক এসেছে। আমরা চেষ্টা করেছি বাংলাদেশের কালচার, কৃষ্টি তুলে ধরার জন্য, যাতে সুইডেনে জন্মগ্রহণকৃত যারা নতুন প্রজন্ম আছেন ওনারা যেন আমাদের এই বাংলাদেশের কালচার শিখতে পারেন, জানতে পারেন এবং আগামীতে বহুদূর এগিয়ে নিয়ে যেতে পারেন। আবহাওয়া অনুকূলে থাকায় এবার প্রবাসী বাংলাদেশিদের সরব উপস্থিতি ছিল লক্ষণীয়। এমন মনোজ্ঞ সাংস্কৃতিক উৎসবে অংশ নিতে পেরে খুশি আগত প্রবাসী বাংলাদেশিরা। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। স্পেনের সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশের মৃত্যু হয়েছে। 23 বছর বয়সী তরুণ মেহেদি হাসানের বাড়ি
ঢাকার কেরানীগঞ্জে। রাজধানী মাদ্রিদে প্রতিদিনের মতো কাজ শেষে বাসায় ফিরছিলেন মেহেদী। রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে একটি গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় এবং কোমরে প্রচণ্ড আঘাত পান। স্থানীয় লোকদের সহযোগিতায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মৃত্যুতে মাদ্রিদের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। জিম্বাবুয়ের বিপক্ষে শান্ত লিটনের ব্যাটিং দেখে হতাশ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আসন্ন বিশ্বকাপে দলকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন না বোর্ড সভাপতি, তবে প্রশংসা করেছেন মাহমুদুল্লাহ তানজিদ হৃদয়ের ব্যাটিং নিয়ে। বিশ্বকাপে তাসকিনকে না পাওয়া গেলেও সেটা বড় ধাক্কা হবে দলের। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-20-র পর অধিনায়ক ও কোচের সঙ্গে দীর্ঘ সময় বৈঠকও করেন বিসিবি বস। দোয়া করতে পারি যে যেন ওরা ফর্মে ফেরত আসে, শান্ত, লিটন অথবা সৌম্য সরকার, এরা যেন তাদের ন্যাচারাল খেলাটা খেলতে পারে। শান্ত লিটন কবে কিভাবে রানে ফিরবে এ যেন কোটি টাকার প্রশ্ন। কোনো দাওয়াই কাজে লাগছে না, শেষ পর্যন্ত তাই দোয়াই ভরসা। বিশ্বকাপের ঠিক আগে জিম্বাবুয়ের বিপক্ষে দলের দুই অভিজ্ঞ ক্যাম্পেইনারের অফ ফর্ম সংশ্লিষ্ট সবারই চিন্তা বাড়িয়েছে। টপ অর্ডারের ব্যর্থতার জন্য সবশেষ ওয়ানডে বিশ্বকাপেও দলকে ভুগতে হয়েছে। ফরম্যাট ভিন্ন হলেও যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ার আগে ড্রেসিং রুমে স্বস্তি নেই, সেটা স্পষ্ট। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-20-র পর কোচ অধিনায়কের সঙ্গে বোর্ড প্রেসিডেন্ট করেছেন দীর্ঘ বৈঠক। ফরম্যাটটা টি-20 বলেই হয়তো এই বিশ্বকাপ নিয়ে বিসিবিরও নেই কোনো উচ্চাশা। এমন কোনো বাংলাদেশি আছে যে আশা করবে না সব ম্যাচ জিতুক, কিন্তু এটা হবে না। আমাদের দলটা ওরকম কোনো ভালো দল না অ্যাজ কম্পেয়ার টু আদার টিমস, কারণ টি-20 একটা ভেরি ডিফারেন্ট টাইপ অফ গেম। টি-20-তে এনি টিম ক্যান বি ডেঞ্জারাস, যে কোনো টিমের সাথে হারাতে পারবে। সেই দিন যাতে ভালো খেলে, সেই দিন যে ভালো খেলবে সেই জিতবে। আমরা শুধু আশা করতে পারি যে আমাদের যেই প্লেয়ারগুলোকে দিয়েছে একেবারে যে কেউ খেলা জানে না এরকম কোনো প্লেয়ারকে দেওয়া হয়নি, এরা যেন তাদের সেরাটা খেলতে পারে, তাদের সেরাটা খেলুক, ভালো খেলুক, এটাই আমার প্রত্যাশা। তানজিদ মাহমুদুল্লাহ জাকেরদের ফর্ম কিছুটা স্বস্তি দিলেও নতুন করে চিন্তা বাড়িয়েছে তাসকিনের ইনজুরি। এই পেসারের চোট কিছুটা ব্যাকফুটে ফেলে দিয়েছে দলকেও। তাসকিন যদি ইনজুর্ড হয়, খেলতে না পারে, তাহলে একটা বিরাট ধাক্কা। সবচেয়ে ভালো লেগেছে তো অফকোর্স সেটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ, অসাধারণ খেলেছে। তানজিদ তামিম যেরকম সাহস করে খেলে যাচ্ছে, যে ফ্রি ফ্লোতে খেলে যাচ্ছে, এটা যদি খেলতে পারে তাহলে আমরা আশা করতে পারি সামনে ভালো হবে। এইখানটাই ভালো হয়নি। বড় কথা হচ্ছে তাদের কনফিডেন্সটা ফেরত আসা এবং তাদের ফর্মে ফেরত আসা। আমি মনে করি প্রত্যেকটা প্লেয়ারই সেই ক্যাপাবিলিটি আছে এবং সময় মতো এটা কাজে লাগাতে পারলেই হলো। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। ইনজুরিতে আরও একটা বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় তাসকিন আহমেদ। জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম টি-20-তে মাঠে নামার আগে মাংসপেশিতে চোট অনুভব করায় চিকিৎসকের দ্বারস্থ হন টাইগার পেসার। করান এক্স-রে ও এমআরআই রিপোর্টের ভিত্তিতে নেওয়া হবে তার বিশ্বকাপে যাওয়ার সিদ্ধান্ত। এই পেসারের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে ক্রিকেট বোর্ড। প্রয়োজনে যুক্তরাষ্ট্রে তাকে দেখানো হবে বিশেষজ্ঞ চিকিৎসক। আমি অনেক ভাগ্যবান। মুখে স্বীকার না করলেও তাসকিনকে দুর্ভাগা বলতেই হয়। ক্যারিয়ারের মধ্য গগনে বারবার বাধা হয়ে এসেছে ইনজুরি। দুর্দান্ত ছন্দে থাকলেও বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে আবারও ইনজুরি শঙ্কা। জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ ম্যাচে ফিল্ডিংয়ে চোট, এরপর শেষ টি-20-র আগে ওয়ার্ম আপে অস্বস্তি। প্রথমে মনে হয়েছিল হয়তো জটিল কিছু নয়, কিন্তু পরে জানা গেল সাইড স্ট্রেইন অর্থাৎ মাংসপেশিতে চোট। সেটা কতটা গুরুতর তা জানা যাবে রিপোর্ট হাতে পাওয়ার পরই। আমরা খোঁজ নিয়েছি ওর একটা ইনজুরি আছে। এখন আমাদের রিপোর্টটা পাওয়ার পরে আমাদেরকে দেখতে হবে যে ও কতদিন লাগতে পারে, ও যদি তাড়াতাড়ি ওকে হিল আপ করার কোনো সুযোগ আছে কি না। ধরেন নর্মালি তো 2 থেকে 3 সপ্তাহ হয়তো ব্রেক দিবে। সো যদি এটা 2 সপ্তাহ হয় তাহলে কি করব, যদি 3 সপ্তাহ হয় তাহলে কি করব। দরকার হলে ইউএসএর ডাক্তারদের সাথেও কথা বলবো যে যদি এক্সপেরাইট করা যায় ওর হিলিংটা তাহলে এক জিনিস, আর যদি দেখা যায় না আসলেই দেরি হবে তাহলে তো আমাদের অন্য সিদ্ধান্ত নিতে হবে। শেষ ম্যাচে খেলা না হলেও 8 উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন তাসকিন আহমেদ। তবে পুরস্কারটা নেওয়া হয়নি আনুষ্ঠানিকভাবে। তার হয়ে চেক ট্রফি গ্রহণ করেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত। এর আগে তাসকিনকে ছুটতে হয়েছে ডাক্তারের চেম্বারে, যেতে হয়েছে এক্স-রে আর এমআরআই এর মধ্য দিয়ে। অবশ্য গোটা কেরিয়ার জুড়েই তো এর সঙ্গে সখ্যতা ঢাকা এক্সপ্রেসের। ইনজুরির কারণে তাসকিন মিস করেছিলেন 2019-এর বিশ্বকাপ। গত ওয়ানডে বিশ্বকাপেও কাঁধের চোট ভুগিয়েছে তাকে, যে কারণে খেলা হয়নি নিউজিল্যান্ডের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজও। তবুও ভাগ্যকে মেনে নিয়েছেন তাসকিন। ব্যথা আছে
পুরো রিপোর্টটা ওই যে আসলে এক্স্যাক্টলি বুঝে যাবে। হ্যাঁ এখনো বলা যাইতেছে না, 50-50। বিপিএল দিয়ে চলতি বছর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার পর থেকে টানা ম্যাচে তাসকিন আহমেদ। প্রশ্ন উঠেছে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়েও। শেষ পর্যন্ত তাসকিনকে পাওয়া না গেলে কি হবে? উত্তরে বিসিবির এক ঊর্ধ্বতন কর্তা শুধু বলেছেন বিগ লস। এই বোধোদয়টা আগে হলেই হয়তো এড়ানো যেত বর্তমান পরিস্থিতি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আর একবার। বাঁধ ভাঙা উল্লাসে মাতোয়ারা শিক্ষার্থীরা। এসএসসি পরীক্ষায় পাশের হারে এগিয়ে মেয়েরা, যশোরে সর্বোচ্চ 92%। ছেলেরা কেন পিছিয়ে, খোঁজ নিতে বললেন প্রধানমন্ত্রী। দেশকে সংকটে ফেলেছে আওয়ামী লীগ, অভিযোগ মির্জা ফখরুলের। গণতন্ত্র আছে বলে অদৃশ্য শক্তির ট্রমায় প্রলাপ বকছে দলটি, জবাব ওবায়দুল কাদেরের। এবং গাজীপুরে তাজউদ্দিন মেডিকেলের লিফটে 45 মিনিট আটকা 16 জন, শ্বাসবন্ধ হয়ে নারী রোগীর মৃত্যু। 999-এ ফোনে বাকিদের রক্ষা, তদন্তের নামে দায় এড়াতে ব্যস্ত কর্তৃপক্ষ। এ ছিল প্রবাস সময়ের, সঙ্গে থাকুন সময়ের।